প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণী যারা রয়েছে, অষ্টম এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই সমগণিত বই সম্পর্কে জানা খুবই জরুরি। এবং নবম দশম শ্রেণীর বইয়ে, গণিত বইয়ে নবম অধ্যায়ে এবং দশম অধ্যায়ে সেখানে ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা বিষয়ক যে সমস্যাগুলো রয়েছে, যে অঙ্কগুলো রয়েছে, ত্রিকোণমিতিতে যত সূত্র এবং সিদ্ধান্ত রয়েছে এবং অঙ্কগুলো এই সবগুলি সমকোণী ত্রিভুজকে ভিত্তি করে, সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই ত্রিকোণমিতিক অঙ্কগুলো হয়ে থাকে। এবং অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্যর প্রমাণ রয়েছে, সেখানেও সমকোণী ত্রিভুজকে, পিথাগোরাসের উপপাদ্যটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত হয়। তাহলে তোমাদের জন্য এই অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীতে যারা রয়েছে, তোমাদের জন্য এই সমকোণী ত্রিভুজ কি, সমকোণী ত্রিভুজের পরিচয় সম্পর্কে জানা খুবই দরকার। আমি এখানে সমকোণী ত্রিভুজের প্রথমে সংজ্ঞা দিয়েছি, যে সংজ্ঞাটা সাধারণত বিভিন্ন সব জায়গায় তোমরা পাবে না। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আগে আজকে জানবো সংজ্ঞা এবং সমকোণী ত্রিভুজের একমাত্র সমকোণী ত্রিভুজই রয়েছে যার তিন বাহুর তিনটি নাম রয়েছে। আমরা জানি বাহুবেদী ত্রিভুজ তিন প্রকার এবং কোণবেদী ত্রিভুজ তিন প্রকার, কিন্তু ওই ত্রিভুজগুলোর বিভিন্ন বাহুর বিভিন্ন নাম নেই। একমাত্র সমকোণী ত্রিভুজের তিন বাহুর তিনটি নাম রয়েছে। এটা কোনটাকে কি বলা হয় সেটা আমরা চিত্র থেকে আজকে শনাক্ত করব, এবং এটা অবশ্যই আমরা বুঝতে পারবো যে সমকোণী ত্রিভুজের কোনটাকে লম্ব, কোনটাকে ভূমি এবং কোনটাকে অতিভুজ বলা হয়। আমি এখানে সংজ্ঞাটা প্রথমে বোর্ডে লিখে রেখেছি। এখানে রয়েছে সমকোণী ত্রিভুজ সংজ্ঞা কাকে বলে, সমকোণী ত্রিভুজ, কারণ আমাদেরকে আগে বেসিক ক্লিয়ার করতে হবে। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণী আমরা জানি সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে সমকোণী মানে কি, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে বা 90 ডিগ্রি হবে। তাহলে এরকমই সংজ্ঞাটা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একদম সহজ জিনিস, নামের সাথেই তার সংজ্ঞার মিল রয়েছে এবং তার আমরা পরিচিতি লাভ করতে পারবো নাম দিই। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এক সমকোণ যে কত 90 ডিগ্রি করতে, এর জন্য বলা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা দেখি, এই যে এবিসি একটি ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের বি কোণ এখানে হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণের চিহ্ন, সমকোণের চিহ্ন, এটা 90 ডিগ্রি, আর বাকি দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। তার 90 180 ডিগ্রি। আমরা আরেকটা ত্রিভুজ জানি, আরেকটা উপপাদ্য জানি, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এখানে এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। এর জন্য বলা হয়েছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু রয়েছে। এই তিনটা বাহুকে মধ্যে তিনটা বাহুর সংজ্ঞার নাম আছে, নামগুলো কি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে আমরা যদি এই বাক্যটাকে আগে বিশ্লেষণ করি, যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে এটা হচ্ছে সমকোণ, তার বিপরীত বাহু। ত্রিভুজের প্রত্যেকটা কোণের বিপরীতে, একটা তিনটা বাহুর বিপরীতে তিনটি কোণ, তিনটি কোণের বিপরীতে তিনটি বাহু রয়েছে। তাহলে এই সমকোণের বিপরীতে যে বাহুটা রয়েছে এটাকে বলা হবে অতিভুজ। এবং অতিভুজ, অতি অর্থ হলো বড় বা বেশি, আর ভুজ অর্থ কি, বাহু। অতিভুজ অর্থই বড় বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে যে বাহুটা সবচেয়ে বড়, বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটাকে বড় দেবো সেটাই অতিভুজ। আবার সংজ্ঞার মাধ্যমে যদি আমরা জানতে পারি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটা সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এই প্রদত্ত চিত্র অনুযায়ী এসি হচ্ছে অতিভুজ। প্রদত্ত চিত্রের মধ্যে এসি হচ্ছে কি, অতিভুজ, যেহেতু সমকোণের বিপরীত বাহু। তাহলে অতিভুজের সঙ্গে কি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এবং এই সমকোণ সংলগ্ন আরো দুইটা বাহু রয়েছে, সমকোণের বিপরীত একটা, সেটা হচ্ছে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন বাহু রয়েছে দুইটি, এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দুই বাহু, সমকোণ সংলগ্ন, সমকোণের কাছাকাছি বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়। এই সমকোণ সংলগ্ন একটা বাহু রয়েছে, একটা বাহু রয়েছে, একটা ভূমি এবং অপরটি কি হবে, লম্ব বলা হবে। কোনটাকে ভূমি, কোনটাকে লম্ব বলা হবে, সেটার জন্য একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে তুমি, আমরা যদি সিটাকে কোণ হিসেবে বিবেচনা করি, এটা হবে ভূমি, এটা হবে লম্ব। আর যদি এটাকে কোণ হিসেবে বিবেচনা করি, তাহলে এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। যাকে কোণ হিসেবে আমরা বিবেচনা করব, তার বিপরীতটা হবে লম্ব, আর তার সংলগ্ন একটা রয়েছে, সেটা হচ্ছে ভূমি। সি কে কোণ ধরলে, সূক্ষ্মকোণ ধরলে, তাহলে আমরা বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব। আর যদি একই কোণ ধরি, তাহলে এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে লম্ব। এই সমকোণী ত্রিভুজের অতিভুজটি কি থাকে একটাই, আর লম্ব ভূমি চেঞ্জ হয় কোণের সাপেক্ষে। কাকে কোণ হিসেবে তুমি বিবেচনা করতেছো? আমরা সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে বি।
আর যদি একনের সাপেক্ষে হিসাব করি তাহলে একনের সাথে যেটা এটা হচ্ছে ভূমি, তার বিপরীতটা হচ্ছে লম্ব। এর জন্য বলা হয়েছে সমকোণ সংলগ্ন বাহুদের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়। সবসময় যে এটাই ভূমি এরকম না, যদি সি কে কোণ বিবেচনা করা হয় তাহলে এটা ভূমি হবে। নবম দশম শ্রেণীর তোমাদের নবম অধ্যায়ে যে সূত্রগুলো রয়েছে সাইন কস টেন কট সেক কোসেক, ওইখানে অবশ্যই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে যে এই কোণের সাপেক্ষে কি হবে, এই কোণের সাপেক্ষে কি হবে। এমসিকিউ তো অনেক অজস্র এখানে এমসিকিউ রয়েছে এবং সৃজনশীলে এগুলো দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। যে আমরা সাধারণত এটাকে ভূমি হিসেবে জানি না, অনেক সময় ওইটাকে মার্ক করা থাকবে, তাহলে এটাই ভূমি, এটা যদি কোণ ধরা হয় এটা ভূমি, এটা লম্ব হবে। তাহলে আমার এখনকার আলোচনা বিষয় এতটুকুই ছিল যে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা এবং সমকোণী চিন্তা। তাহলে আমরা সি কোণের সাপেক্ষে, যদি আমরা সি কোণকে বিবেচনা করি, সি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। আর সি কোণের সাথে যেটা সংলগ্ন সন্নিহিত এটা হচ্ছে ভূমি। আর অতিভুজ তো আমরা সমকোণী বিপরীত বা হচ্ছে কি বলা হয়, অতিভুজ। তাহলে আমরা সি কে যদি আমরা কোণ থিটা, এখানে থিটা দিয়ে কোণ বোঝানো হয়েছে, কোণের পরিমাপ থিটা। তো থিটাকে যদি আমরা কোণের পরিমাপ হিসেবে বিবেচনা করি তাহলে থিটার সংলগ্ন যেটা এটা হচ্ছে ভূমি, তার বিপরীত হচ্ছে লম্ব। আর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে। এ হচ্ছে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা এবং তিনটি বাহুর তিনটি নাম। আশা করি তোমরা এগুলো যদি আয়ত্ত করতে পারো এবং চিত্রটা বুঝতে পারো এই সংজ্ঞা অনুযায়ী, তাহলে এই সমকোণী ত্রিভুজ নিয়ে ত্রিকোণমিতিতে যে অঙ্ক রয়েছে নবম অধ্যায় 9-1, 9-2 এবং দূরত্ব উচ্চতা বিষয়ে সবগুলো অঙ্কই এই সমকোণী ত্রিভুজ রিলেটেড। কারণ ত্রিকোণমিতি আলোচনা করে সমকোণী ত্রিভুজ নিয়ে, ত্রিকোণমিতিতে আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। তাহলে সমকোণী ত্রিভুজ জানা খুবই তোমাদের জন্য দরকার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি ধারাবাহিকভাবে সমকোণী ত্রিভুজের উপরে আরো যে সূত্রগুলো রয়েছে ওইগুলো আলোচনা করবো পরবর্তী আমার লেকচারে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।